নমস্কার। বাংলা স্ফিয়ারের সদস্যদের জন্য শুরু করছি আমার বিশেষ সিরিজ এমার্জেন্সিকে নিয়ে। নাম দিয়েছি তানাশাহি নেই চলেগা। আজকে তার প্রথম পর্ব। আমাকে কোনো কোনো সদস্য বন্ধু একটু মৃদু ভৎসনা করে বলেছেন, শোভনবাবু এর আগেও আপনি একই কথা দিয়েছেন, দিয়ে রাখতে পারেননি। এবার তার অন্যথা যাতে না হয় সেটা দয়া করে দেখবেন। দেখুন, আপনাদের কাছে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, কেননা সত্যি আপনাদের ভৎসনাটা যুক্তিসঙ্গত। আমি বলি, তারপর করে ওঠা হয় না। কিন্তু এটা যেহেতু আপনাদের প্রতি, বিশেষ করে যারা মাস গেলে 159 টাকা আমার এই চ্যানেল দেখার জন্য খরচা করেন, তাদের প্রতি অন্যায় অবিচার। সেই জন্য আমি ঠিক করেছি, আজ থেকে আমি একটা দিনও এই নিয়মে ব্যত্যয় ঘটাবো না। এবং একটা পরিকল্পনা মাথায় রেখেছি, যে ইতিহাসের, রাজনীতির, ভারতের সমকালীন বা কিছুটা অতীতের নানা ঘটনার আমি সাক্ষী, নানা দুর্ঘটনারও আমি সাক্ষী। আবার যে ঘটনার সাক্ষী নই, সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি ইতিহাসের ছাত্র হিসেবে। এই রকমই কয়েকটি ভারত ইতিহাসের বা আন্তর্জাতিক ইতিহাসের দিক চিহ্ন নিয়ে পরপর কয়েকটি সিরিজ আপনাদের উপহার দেব। তারই প্রথম সিরিজটি হলো তানাশাহি নেই চলেগা। এটা আমি কেন করছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যেভাবে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে এমার্জেন্সির সেই 49 বছরের আগের ভূতকে কবর থেকে খুঁড়ে এনে কংগ্রেসকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, এই রকম ঘটনা ভারতবর্ষে কখনো হয়নি। সংসদের ভিতরে তো কোনো প্রশ্নই ওঠে না। তাই আমার মনে হলো যে ঠিক আছে, এমার্জেন্সি দিয়েই শুরু করা যাক। এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি পড়েছি মস্ত গণ্ডগোলে। কোথা দিয়ে শুরু করব, কোথায় শেষ, ঠিক বুঝে উঠতে পারছি না। ভারতবর্ষে এমার্জেন্সি লাগু হয়েছিল 1975 সালের 25শে জুন। আমরা তখন প্রেসিডেন্সি কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র। ফলে আঁখো দেখা হাল, বিশেষ করে কলকাতার, বেশ কিছুটা আমি আপনাদের শোনাতে পারি। কিন্তু আমার মনে হয় সেই আলোচনায়, ব্যক্তিগত আলোচনায় প্রবেশের আগে পরিপ্রেক্ষিতটা নিয়ে দু চারটে কথা বলা প্রয়োজন। তারপর বহতা নদীর মতো এই আলোচনা যেদিকে এগোবে, আমি সেদিকেই আপনাদের নিয়ে যাব। আশা করি এই যে বিভাজনগুলো করব, সেটার মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে, পারম্পর্য থাকবে, সিকোয়েন্স থাকবে। ফলে আপনারা একেবারেই বিভ্রান্ত হবেন না। দেখুন, এমার্জেন্সির কথা উঠলেই আমরা যারা বাঙালি, তাদের স্মৃতিপটে একটি নাম ভেসে ওঠে। তিনিও বঙ্গ সন্তানই ছিলেন।
একদা এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। দিল্লিতে একসময় 70-এর দশকে গোড়ার দিকে তার প্রবল প্রতাপ ছিল। অনেকে বলে থাকেন যে ইন্দিরা গান্ধী নাকি দেশে জরুরি অবস্থা জারি করতেন না যদি না তাকে সিদ্ধার্থ শঙ্কর রায় সেই পরামর্শটি দিতেন। তার মানে সব ব্যাটাকে ছেড়ে ওই বেড়ে ব্যাটাকে ধরের মতো ব্যাপার। প্রণব মুখোপাধ্যায়, যার সঙ্গে সিদ্ধার্থবাবুর সম্পর্ক কোনো কালেই খুব মধুর ছিল না, তিনি রাষ্ট্রপতি থাকাকালীন 3 খণ্ডে যে আত্মজীবনী লিখেছেন, তার মধ্যে একটি খণ্ডে এই এমার্জেন্সির প্রসঙ্গ এসেছে এবং সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রণববাবু লিখছেন যে তাকে স্বয়ং ইন্দিরা গান্ধী নাকি বলেছিলেন যে ভারতীয় সংবিধানে দেশে একটা এক্সটার্নাল এমার্জেন্সি জারি থাকা সত্ত্বেও সেই অবস্থাতেও যে অভ্যন্তরীণ গোলযোগের কারণে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করা যায় এবং সেটা সংবিধানে পরিষ্কার করে লেখা আছে 352(1) ধারায়, সেটা ইন্দিরা জানতেনই না। এবং সিদ্ধার্থবাবু তার মানে খলনায়ক ছিলেন। দেখুন, এই মূল্যায়নের সত্য মিথ্যার মধ্যে আমি একটু পরে আসছি। তার আগে আপনাদের বলি যে এই ধারণাটা কিন্তু শুধু প্রণববাবু তার রাজনৈতিক বিদ্বেষ থেকে লিপিবদ্ধ করে গেছেন তা নয়। এটা এমার্জেন্সি সংক্রান্ত আলোচনায় আপনি সমকালীন যে কোনো লেখা পড়লে, বা যেহেতু আমার সেই সময় জীবিত থাকা বহু কংগ্রেসি নেতার সঙ্গে ঘনিষ্ঠ আলাপ ছিল, তাদের সঙ্গে কথা বলেও কিন্তু আমি প্রণববাবুর এই বক্তব্যের প্রতিধ্বনি অহরহ শুনতে পেরেছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে দেশে ওই সময়ে যখন তুমুল ডামাডোল চলছে, সেই সময় ইন্দিরা গান্ধীর যে ছোট্ট কিচেন ক্যাবিনেট ছিল, সেই কিচেন ক্যাবিনেটের মধ্যে সবচেয়ে সক্রিয়, সবচেয়ে শক্তিশালী এবং প্রধানমন্ত্রীর উপরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটির নাম ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়। সম্প্রতি মানে কয়েক বছর হলো বিশিষ্ট সাংবাদিক কুমি কাপুর ইন্ডিয়ান এক্সপ্রেসে এখনো সাপ্তাহিক কলাম লেখেন। কুমির হাজব্যান্ড বীরেন্দ্র কাপুর, তিনিও সাংবাদিক। তার চেয়েও বড় কথা, কুমি হলেন সুব্রমণিয়াম স্বামীর একমাত্র শালী। এমার্জেন্সির সময় সুব্রমণিয়াম স্বামীকে যেসব অ্যান্টিক্স বলুন আর বা হিরোইজম বলুন, এইরকম নানা কিছুতে জড়িয়ে পড়তে দেখা গেছে এবং কুমির হাজব্যান্ডকেও ওই সময় অরুণ জেটলির মতো জেলে পুরে রাখা হয়েছিল। ফলে এমার্জেন্সি সম্পর্কে কুমি কাপুরের ব্যক্তিগত স্মৃতিচারণের মূল্য অপরিসীম।
সেই স্মৃতিচারণ করতে গিয়ে তিনি একটি চিঠি উদ্ধার করেছেন এবং সেটা লিখেছেন, সেটা বইয়ে ছেপে দিয়েছেন। এখন এই চিঠিটি পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কালপেবিলিটি বা রেসপন্সিবিলিটি সেটাকে প্রতিষ্ঠা করার পথে অনেক দূর আরও এগিয়ে গেছে। চিঠিটা কখন একটা, এই চিঠিটি যে 1975 সালের জুন মাসেই লেখা হয়েছিল এমন কোনো তথ্য কিন্তু কুমি দিতে পারেননি। তিনি শুধু একটা ব্যক্তিগত চিঠির খসড়া কোনো সূত্রে পেয়ে সেটা হুবহু তুলে দিয়েছেন। আমি আপনাদের সেটা একটু পড়ে শোনাচ্ছি। প্রিয় ইন্দিরা, বড়ুয়ার মানে হচ্ছে দেবকান্ত বড়ুয়া, সেই ইনফেমাস কংগ্রেস সভাপতি যিনি ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা বলে জগৎ বিখ্যাত হয়েছিলেন এক সময়। তার বাড়িতে একটা মিটিং ডাকা হয়েছিল। সিদ্ধার্থবাবু লিখছেন, বড়ুয়ার বাড়ির মিটিং একটু আগে শেষ হলো। আমার ইচ্ছে ছিল তোমার সঙ্গে দেখা করে এক্ষুনি কয়েকটি জরুরি কথা তোমাকে জানাবো, কিন্তু শুনলাম তুমি কোনো একটা সরকারি নৈশভোজে ব্যস্ত আছো, তাই আমি তড়িঘড়ি এই নোটটি লিখে তোমার কাছে পাঠাচ্ছি। কিছুই করা হয়নি, কোনো তালিকা নেই, কিচ্ছু নেই। দেশের পরিস্থিতি সত্যিই কতটা ভয়াবহ সে ব্যাপারে দেখছি এখানকার লোকজনের বিন্দু বিসর্গ ধারণাটুকুও নেই। তবে বড়ুয়া আর রজনী, যেহেতু সিদ্ধার্থবাবু এদের সবাইকে ফার্স্ট নেমে ডাকতেন, অতএব আমাকে পাদটিকার মতো করে এই রজনীটাকে সেটা দু একটি বাক্যে আপনাদের শোনাতে হবে। ইনি হচ্ছেন রজনী প্যাটেল এবং একটা সময় তাকে বলা হতো মানি ব্যাগ অফ কংগ্রেস পার্টি। বম্বে কংগ্রেসের তিনি তখন সভাপতি ছিলেন এবং দলের হয়ে ব্যবসায়ী শিল্পপতিদের কাছ থেকে তিনি যে পরিমাণ টাকা সংগ্রহ করতেন তার সমতুল্য সেই সময়ে অন্তত কংগ্রেসে আর কোনো দ্বিতীয় নেতা ছিল না। তো সিদ্ধার্থবাবু বলছেন যে ওই মিটিংয়ে বড়ুয়া আর রজনী দুজনেই যথেষ্ট সহযোগিতা করেছে। স্থির হয়েছে আজ রাতের মধ্যেই গোখেল প্রস্তাবিত অর্ডিন্যান্সটির একটি খসড়া তৈরি করে ফেলবে। গোখেল মানে তৎকালীন কেন্দ্রীয় আইনমন্ত্রী। গাইডলাইনগুলো আমরা মোটামুটি স্থির করে ফেলেছি, ঠিক হয়েছে কাল সকাল 9টায়। উফ, বড্ড তাড়াতাড়ি, টিপিক্যাল সিদ্ধার্থ রায় স্টাইল। আমরা ফের বসবো গোখেলের বাড়িতে, উদ্দেশ্য একটা খসড়া তৈরি করে তোমার কাছে যাওয়া। আমি ওমকে বলেছি, আবার ওম বিড়লা নয়, ইনি ওম মেটা, যিনি সেই সময় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু একজন প্রতিমন্ত্রী সাধারণত যে ক্ষমতা থাকে
তার চাইতে 100 গুণ বেশি ক্ষমতার অধিকারী ছিলেন, কেননা তিনি ছিলেন ইন্দিরার বিশেষ আস্থাভাজন। আমি ওমকে বলেছি, আমি মনে করি তোমার উচিত অবিলম্বে এই কাজটা করে ফেলার জন্য ব্রহ্মানন্দ রেড্ডিকে নির্দেশ দেওয়া। ব্রহ্মানন্দ রেড্ডি তখন তৎকালীন কংগ্রেসের সভাপতি, সর্বভারতীয় কংগ্রেসের। পরবর্তীকালে দল যখন দ্বিধাবিভক্ত হয়ে গেল, তখন এই ব্রহ্মানন্দ রেড্ডি ইন্দিরাকে ছেড়ে আসা গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন। সেসব কথায় না হয় পরে আসা যাবে। রেড্ডিকে কি নির্দেশ দেবেন? পাশাপাশি দেশের সব কয়েকজন কংগ্রেসি মুখ্যমন্ত্রীকে একটি গোপন টেলেক্স মেসেজ পাঠানো প্রয়োজন। তখন তো ইন্টারনেটের যুগ নয়, ওয়েব 2.0 আসেনি। ফলে তখনও যাবতীয় গোপন সরকারি কথাবার্তাও টেলেক্সের মাধ্যমে হতো। এই টেলেক্স বস্তুটা কি সেটা আমাদের চাইতে ভালো কেউ জানে না, কেননা আমাদের সাংবাদিকতার প্রথম পর্যায়ে বহুদিন খবর পাঠানোর জন্য আমাদের ওই টেলেক্স মেশিনের উপর নির্ভর করতে হতো। কিন্তু সে কথা থাক, কি মেসেজ পাঠানো প্রয়োজন? এই নির্দেশ দিয়ে যে তারা যেন যত দ্রুত সম্ভব নিজের রাজ্যের আনন্দমার্গী ও আরএসএস নেতাদের নামের তালিকা তৈরি করে রাখে। একটু এমফাসিস দিয়ে বলছি, সিদ্ধার্থবাবু মাত্র 2টি গোষ্ঠীকে চিহ্নিত করার কথা বলেছিলেন এই নোটে। আনন্দমার্গী, যারা পশ্চিমবঙ্গে খুব সক্রিয় ছিলেন, এবং আরএসএস, যাদের সঙ্গে ধারাবাহিকভাবে কংগ্রেসের সম্পর্ক ছিল একেবারে অহিনকুলের। তাদের সব কংগ্রেসি মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে আপনারা আপনাদের রাজ্যে আনন্দমার্গী এবং আরএসএসের যতজন প্রথম সারির নেতা টেতা আছে তাদের একটা তালিকা তৈরি করে রাখুন। কাউকে প্রস্তাবিত অর্ডিন্যান্স নিয়ে কিচ্ছুটি বলার প্রয়োজন নেই। তাদের বলা হবে তালিকা করো, কিন্তু কেন করা হবে তা গুণাক্ষরেও বলা হবে না। এই যেন একটা অলমোস্ট মাফিয়া অপারেশনের মতো। কাউকে প্রস্তাবিত অর্ডিন্যান্স নিয়ে কিচ্ছুটি বলার প্রয়োজন নেই। জরুরি ভিত্তিতে তালিকা প্রস্তুত করে রাখাটাই যথেষ্ট। আমার প্রস্তাব, অর্ডিন্যান্স চূড়ান্ত করার পরে বিন্দুমাত্র কালক্ষেপ করলে চলবে না, সঙ্গে সঙ্গে তা কার্যকর করতে হবে। আর যে করে হোক আগামী 24 ঘন্টার মধ্যে অর্ডিন্যান্স তৈরি করাটা একান্ত প্রয়োজন। আশা করি অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর পেতে আমাদের কোনো অসুবিধে হবে না। একই সঙ্গে কাল সন্ধ্যায় অথবা রাতে, অথবা সেটা একান্ত সম্ভব না হলে পরশু সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকে অর্ডিন্যান্সটি অনুমোদন করিয়ে নিতে হবে। অর্ডিন্যান্স তৈরিতে যদি 24 ঘন্টার বেশি সময় লেগে যায়, একমাত্র সেক্ষেত্রেই মন্ত্রিসভার বৈঠক পরশু সকালে ডাকা যেতে পারে। আগামীকালের মিটিংয়ে
তুমি বিশেষ জোর দিয়ে বলবে যাতে সন্ধ্যের মধ্যে অর্ডিন্যান্স রেডি হয়ে যায়। আবার মনে করিয়ে দিচ্ছি, আজ রাতেই তুমি ব্রহ্মানন্দ রেড্ডিকে অবশ্যই ফোন করে গোটা বিষয়টি জানিয়ে দেবে। সিদ্ধার্থ। পুলশ্চ, আমি বাড়িতেই আছি, ইচ্ছে করলে তুমি যে কোনো সময় আমাকে ফোন করতে পারো। এখন এই চিঠিটা পড়লে প্রথমেই যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে সিদ্ধার্থবাবুর সঙ্গে ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সম্পর্ক এবং নৈকট্যের গভীরতা কতখানি ছিল। আফটার অল, কংগ্রেস হায়ারার্কিতে সিদ্ধার্থবাবু ছিলেন একজন মুখ্যমন্ত্রী মাত্র, আর কংগ্রেস ওয়ার্কিং কমিটির একজন সদস্য, তার বেশি তো কিছু নয়। কিন্তু ওই যে চিত্তরঞ্জন দাসের রক্ত বহন করছিলেন বলে চিত্তরঞ্জন আর মতিলাল নেহরু এরা দুজনে ছিলেন অকৃত্রিম বন্ধু। দুজনেই দুধে ব্যারিস্টার, দু হাতে টাকা উপার্জন করেছেন, এবং কংগ্রেসের ভিতরে যখন নরমপন্থী চরমপন্থী বিভাজন হলো তখন স্বরাজ্য পার্টির জন্মদাতাও ছিলেন এই দুজনে। ফলে ইন্দিরা গান্ধীর সঙ্গে সিদ্ধার্থ রায়ের সম্পর্ক আদৌ রাজনৈতিক ছিল না। সিদ্ধার্থবাবু নিজে আমাকে অনেকবার বলেছেন তাদের ওই বেলতলার বাড়িতে, যেটা তার বাবা করেছিলেন, ছেলেবেলায় তিনি দেখেছেন মতিলাল, জওহরলাল, ইন্দিরা, কমলা নেহেরু সবাই কোনো না কোনো সময়, গান্ধীজি ওই বাড়িতে অতিথি হয়ে এসেছেন, হয় কোনো কংগ্রেসের অধিবেশনে যোগ দিতে কিংবা কোনো দলীয় কাজে। ফলে ইন্দিরা গান্ধীকে সিদ্ধার্থ রায় ব্যক্তিগত আলাপচারিতায় ইন্দু বলে ডাকতেন, পুরো নামটাও বলতেন না। কিন্তু এই চিঠিটা থেকে বোঝা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তৎকালীন প্রধানমন্ত্রী কতখানি ব্যক্তিগত বন্ধুর মর্যাদা দিতেন। তার কাছে লয়ারের কোনো অভাব ছিল না। গোখেল নিজেই ছিলেন আইনমন্ত্রী। এছাড়াও মোহন কুমার মঙ্গলম থেকে শুরু করে এক সে বাড়কার এক আইনজ্ঞ তখন কংগ্রেসের মাথায় আছে। কিন্তু এদের সবার চাইতে ইন্দিরা গান্ধীর সবচেয়ে বেশি আস্থাভাজন ছিলেন মানু, যাকে তিনি ডাক নামে ডাকতেন। আইন কানুনের প্রশ্নে সেই জন্যেই তার মতামতকে অসম্ভব গুরুত্ব দিতেন ইন্দিরা। এই যে চিঠিটি আমি পড়ে শোনালাম, তার সম্বোধন, ভাষা, পরামর্শ দেওয়ার ভঙ্গিতে এই নিকট সখ্যই কিন্তু ছত্রে ছত্রে প্রতিফলিত। চিঠিটির মধ্যে কোনো আনুষ্ঠানিকতার কাঠিন্য নেই। মনে হয় যেন প্রিয় ছাত্রীকে তার মাস্টারমশাই পরম স্নেহে ব্যক্তিগত স্তরে আশু কর্তব্য সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। একটি অর্ডিন্যান্স আনার জন্য কি কি করণীয়, স্বয়ং প্রধানমন্ত্রীকে যখন সে কথা পাখি পড়ানোর মতো করে বোঝাতে হয়, তখন আরো বেশি করে মনে হয় প্রণববাবুর ওই মন্তব্যটি 18 আনা
সঠিক। অর্থাৎ সংবিধানে যে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করার ব্যবস্থা আছে সাদা কালো হরফে, ইন্দিরা গান্ধী সেটা জানতেনই না। সত্যি কথাটা হলো সংবিধান, সংসদ, প্রশাসনিক খুঁটিনাটি এইসব বিষয়ে কিন্তু প্রিয়দর্শিনীর ধ্যান ধারণা ছিল নামমাত্র। অতএব সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরামর্শের পরিপ্রেক্ষিতটা একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না। যদিও পরের পর্বে আমি কতটা গ্রহণযোগ্য এটা, কতটা নয় সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু আজ শেষ করছি এই বলে যে এমার্জেন্সির পরে এই সিদ্ধার্থ শঙ্কর রায় কিন্তু ইন্দিরা গান্ধীকে ডিচ করেছিলেন। আমরা চালু বাংলায় যাকে বলে পাল্টি খেয়েছিলেন। জনতা আমলে যখন এমার্জেন্সির এক্সেসেস নিয়ে অনুসন্ধান করার জন্য শাহ কমিশন নামে একটি কমিশন গঠিত হয়েছিল, তাতে সমন পাওয়া সত্ত্বেও প্রণব মুখোপাধ্যায় কিন্তু যাননি। তিনি চিঠি লিখে শাহকে জানিয়ে দিয়েছিলেন যে মন্ত্রিসভার সদস্য হিসেবে যেসব তথ্য তিনি জানেন সেগুলো সম্পর্কে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে তবে তিনি তা জেনেছেন সংবিধানের প্রতি দায়বদ্ধতার থেকে। অতএব তিনি কোনো অবস্থাতে ক্যাবিনেট সংক্রান্ত কোনো তথ্য কমিশনে গিয়ে বলবেন না। উল্টো দিকে সিদ্ধার্থ শঙ্কর রায় শাহ কমিশনে সাক্ষ্য দিতে গিয়েছিলেন, একবার নয় বেশ কয়েকবার। সেই রকমই একবার একই দিনে ইন্দিরা গান্ধীর কাঠগড়া থেকে নেমে কমিশনের বাড়ি থেকে বেরোচ্ছেন গাড়িতে উঠবেন বলে, আর সিদ্ধার্থ শঙ্কর রায় গাড়ি থেকে নেমে কমিশন কক্ষে ঢুকছেন সাক্ষ্য দেবেন বলে। হঠাৎ মাঝপথে দুজনের দেখা। সিদ্ধার্থ রায় একটু রসিক মানুষ ছিলেন, অ্যাজ ইফ কিছুই হয়নি এরকম ভান করে তিনি বললেন, ইন্দিরা, ইউ আর লুকিং রিয়েলি বিউটিফুল। ইন্দিরা গান্ধীর জবাব ছিল, ইয়েস, ইন স্পাইট অফ ইউ। আগামীকাল এই গল্পের তৃতীয় পর্বে আসছি। ভালো থাকবেন, নমস্কার।